আকাশে চিরে বাজ পড়ে। প্রবল ঝড় বাড়িটিকে যেন ফেলে দেবে বলে মনে হচ্ছিল, আর সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এখন থেকেই যা প্যাচ প্যাচে গরম পড়েছে, উফ, শরীর সবসময় আনচান করছে। তাই ঠিক করলাম মন ভালো করার একমাত্র ওষুধ হলো ঠাকুরমশাইয়ের বাড়ির আড্ডা। সেই মতো বিভূতিকে ডেকে নিলাম, উদ্দেশ্য মটলেন। ঠাকুরমশাইয়ের বাড়ি যখন প্রবেশ করলাম, ঠাকুরমশাই বৈঠকখানার তক্তপোষে বসে কিছু পুঁথিপত্র নিয়ে ঘাঁটতে ব্যস্ত। আরে এসো এসো, বলো খবর কেমন? আমার খবর বরাবরই চমৎকার। আর খবর, অফিসের কর্মব্যস্ততা আর ওই সামান্য মাইনে, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সঞ্চয় তো পরের কথা। সঞ্চয়, হ্যাঁ ঠিক বলেছ। এই সঞ্চয়ের জন্যই কত কি ঘটে যাচ্ছে চারিধারে। মানুষে মানুষে বিভেদ, খুন, হিংসা। আরে ঠাকুরমশাই, একটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আপনার কথার মাধ্যমে কি ব্যাপার বলুন তো? এই একটা পুঁথি ঘাঁটতে ঘাঁটতে একটা পুরনো চিঠি হাতে এলো। সেটা দেখা থেকেই আমার পুরনো এক অভিজ্ঞতার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা কেমন? নিন, তেলেবাজে হাজির, সাথে আপনার গল্প। ব্যাস, আজকের সন্ধেটা জমে যাবে একদম। তোমরা তো গল্প শোনার একটা সুযোগও ছাড়ছ না। ঠিক আছে, তাহলে বলেই ফেলি। আজ থেকে অনেক বছর আগের কথা। আমি তখন জ্যোতিষশাস্ত্রে বেশ নাম করেছি। এছাড়াও যে সমস্ত যজমানের বাড়িতে হোম যজ্ঞ করি, তাতেও ভালোই নাম খ্যাতি ছড়িয়ে পড়েছিল আমার। তেমনি একদিন এক যজমানের বাড়িতে যজ্ঞ করতে যাওয়ার জন্য আনুষাঙ্গিক সমস্ত কিছু গোছগাছ করছি, হঠাৎ আমি তারানাথ বাবুর সঙ্গে একটু কথা বলতে এসেছি। আমার অনেক কিছু বলার আছে, যদি একটু সময় দেন। পরিতোষ লাহিড়ী, বয়স 24-25-এর কাছাকাছি, শার্ট প্যান্ট পরিহিত, চোখে চশমা, মুখে চাপ দাড়ি, একদম ভদ্রঘরের সন্তান বলতে যা বোঝায় তিনিও ঠিক সেই রকম সুদর্শন। আমি শালদিঘি গ্রামের জমিদার বাড়ির ছেলে। আমার দাদু হরিনাথ লাহিড়ী, তিনি কিছুদিন আগে পরলোক গমন করেছেন। দাদু বারবার বলে গেছেন আমাকে, দাদু ভাই, তোমার জন্য সাম্রাজ্য রেখে যাব, সময় হলে তুমি খবর পাবে। আমি যদিও এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আসলে আমার বাড়ির অবস্থা এখন ভাঙনের দিকে, তাই সাম্রাজ্যের খবর নিতান্তই হাস্যকর। দাদু মৃত্যুর আগে আমাকে অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন, পারেননি, প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। খুবই দুঃখজনক। মৃত্যুর পর দাদুর সিন্দুক থেকে তেমন কিছুই পাইনি, এই ছোটখাটো দলিলপত্র এইসব। আর তার পাশ থেকে আমি একটি বুক পকেট উদ্ধার করি। এই দেখুন সেই বুক পকেটটি। বুক পকেটটি খুলে শুধু একটা ধাঁধা দেখতে পাই, এছাড়া আর কিছুই লেখা ছিল না সেখানে। আশায় আশায় বসে আছি অতলের কাছাকাছি, চোখের ভার বহন করে প্রেত যক্ষ তেপান্তরে। এখানে যে বড়ই আঁধার, ধনকে তুই উদ্ধার কর। এই বুক পকেটটি উদ্ধার করার পর থেকেই আমাদের বাড়িতে
ছোট বাচ্চার কণ্ঠস্বর ভেসে আসে, কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো নুপুরের শব্দ। এতে আমার মা ভয় সব সময় কাঠ হয়ে থাকেন। আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি একবার আমার বাড়িতে যদি পায়ের ধুলো দেন। ঠিক আছে, আপনি এই খাতায় আপনার ঠিকানাটা লিখে দিন। আমি সামনের মঙ্গলবার যথা সময়ে পৌঁছে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। কথা মতো মঙ্গলবার দুপুর 11টার সময় পরিতোষ লাহিড়ীর বাড়ির সামনে উপস্থিত হলাম। সুবিশাল জমিদার বাড়ি, তবে বাড়ির জৌলুসার নেই। বড় লোহার গেট, কিন্তু তাতে জং ধরেছে। সামনে দিয়ে চলে গেছে রাস্তা, উভয় দিকে রয়েছে বাগান, অপরিষ্কার বাগান। অবশেষে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির অবস্থা শোচনীয়। পলেস্তারা খসে পড়েছে, নোনা ধরা দেওয়াল। যাই হোক, বাড়িতে ঢুকে পরিতোষ লাহিড়ীর খোঁজ করলাম এবং পরিতোষবাবু নিজেই বেরিয়ে এলেন। আসুন আসুন আসুন। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, তেমন কোনো সমস্যা হয়নি। আপনি একটু হাত মুখ ধুয়ে নিন। ওই সামনের ঘরটায় আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আসলে এই বাড়িতে আমার আর মন বসে না। বাবা দাদু এদের চলে যাওয়া, মায়ের শুকনো মুখ আমার একদম ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যেই পরিতোষবাবুর মা মৃণালিনী দেবী বেরিয়ে এলেন। ভীষণ রুগ্ন চেহারা। তার মনে যে সুখ নেই সেটা তার চেহারাতেই ধরা পড়ে। মৃণালিনী দেবীর সাথে সৌজন্য সাক্ষাৎ সারলাম। তিনি অত্যন্ত স্বল্পভাষী একজন মানুষ। সেদিন দুপুরে বিশ্রাম নেওয়ার পর পরিতোষবাবুর সাথে গোটা বাড়িটা ঘুরে দেখতে থাকি। বাড়িটা প্রকাণ্ড, দোতলা। তবে বাড়িতে মা ছেলের সংসার, আর আছে সর্বক্ষণের পরিচারক নব। পরিতোষবাবু আমাকে বিভিন্ন ঘরগুলো ঘুরে ঘুরে দেখালেন। তারপরে আমরা দোতলার দক্ষিণের একটা ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ালাম। ওই যে ওই ঘরটা আমার দাদুর। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকলেও নিয়ম করে প্রত্যেকদিন রাত্রে ওই ঘরে যেতেন। বাড়ির আর কারো সাহস ছিল না ওই ঘরে ঢোকার। দাদুর কঠোর নিষেধ ছিল। ঘরে পা দেওয়ার সাথে সাথেই আমার শরীরে হিম শীতল স্রোত বইতে শুরু করলো। এটা তো কোনো সাধারণ ঘর নয়। ঘরের দেওয়াল নোনা ধরা, কালো মেঝে। ঘরের ঠিক সামনে একটা ছোট্ট জলচৌকিতে একটা পাথরের মূর্তি বসানো। তাতে ভালো করে সিঁদুর মাখানো রয়েছে। এছাড়াও বিভিন্ন নরকঙ্কাল, ছোট ছোট পুটলি আকারের বস্তু, বিভিন্ন রকম পাথর। এক কথায় সবকিছু দেখে তন্ত্রের সরঞ্জাম বলেই মনে হলো। আপনি ঠিকই ভাবছেন। আমার দাদু তান্ত্রিক প্রকৃতিরই মানুষ ছিলেন। আমাদের জমিদারের ঐশ্বর্য অনেককাল আগেই খুঁজে গেছে। বাবা সারা দিন নেশা করতেন, সংসারের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। দাদুই সংসারটা টান ধরেছিল। তারপর বাবা একদিন লিভার ক্যান্সারে মারা যান। খুবই মর্মান্তিক। আচ্ছা, আপনার দাদু মানুষটি কেমন ছিলেন? দাদু মানুষটিকে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগলেও তার ধ্যান ধারণা আমার একদম পছন্দ ছিল না। দাদু কন্যা সন্তান একদম পছন্দ করতেন না। আমার বোন মিনিকে তিনি সহ্যই করতে পারতেন না। একদিন সেও হারিয়ে গেল। বৌমা, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। দাদু, তুমি খুব পচা, খালি আমাকে বকো। আমি কি করেছি? দূর হও আমার চোখের সামনে থেকে। দাদুর এই ব্যবহার আমার কিছুতেই ভালো লাগতো না। তারপর একদিন সারা বাড়িতে হইচই পড়ে গেল।
মিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কান্নায় ভেঙে পড়লেন, সবাই খোঁজাখুঁজি আরম্ভ করলো, কিন্তু সে আর ফিরে এলো না। সে কি? হ্যাঁ, মিনি হারিয়ে যাওয়ার পরেই প্রথমে প্রথমে মা নাকি মিনির গলা শুনতে পেতেন। সে নাকি মাকে ডাকতো বারবার, আর দাদু তো হাঁফ ছেড়েই বেঁচেছিলেন। আপনার কথা মতো আপনারা এখন সকলেই কোনো ছোট মেয়ের কান্নার আওয়াজ, পায়ের নুপুরের শব্দ শুনতে পাচ্ছেন না? আগে হ্যাঁ, তবে গত বছরও এইসব উপদ্রব ছিল না। আমি খেয়াল করি বারান্দার এক কোণে মুখ বাড়িয়ে চাকর নব আমাদের কথাগুলো এক মনে গিলছে। আমি আচমকাই তার দিকে এগিয়ে যাই। আপনার নাম কি? আগে বাবু, আমার নাম নবকুমার। সবাই নব বলেই ডাকে। এই বাড়িতে অনেক কাল হলো কাজ করছি, সেই কর্তামশাই আমল থেকে। তাহলে তো সকল ইতিহাসই আপনার জানা কম বেশি। আমি চাকর, জমিদার মহলের ভেতরের খবর কি আর আমি জানবো বলুন? তুমি এখন যাও, দরকার পড়লে তোমাকে ডাকবো। কেন জানি না প্রথম দেখাতেই নবকে আমার ঠিক মনে হয়নি। সে কিছু বলতে চায় বা এমন কিছু জানে যেটা তার চোখে মুখে ফুটে উঠছে বারবার। খাওয়ার সময় তীব্র পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠছিল বারবার। গন্ধটা সবাই পাচ্ছে। আপনারা খাওয়া শুরু করুন, দেখি গন্ধটা কি থেকে আসছে। ও বাবা গো, কে আছো? তাড়াতাড়ি এসো। আমরা সকলে দৌড়লাম সেখানে। দেখি হরনাথ বাবুর ঘরের সামনে মৃণালিনী দেবী ভয়ে কাঁপছেন। আমি আমি দেখলাম একটা একটা বাচ্চা মেয়ে পচা কুকুরের মাথাটা খুবলে খুবলে খাচ্ছে। শুনে আমিও বেশ আশ্চর্য হলাম। এখন আর কেউ নেই যদিও। ওনাকে একটু ধাতস্থ করে ঘরে পাঠানো হলো। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গেছি বিশ্রাম করতে। হঠাৎ ছম ছম নুপুরের শব্দ শুনতে পাই, সাথে কোনো এক বাচ্চা মেয়ের কান্নার শব্দ। আমাকে আমাকে ছেড়ে দাও, আমার আমার খুব ভয় করছে। খুব খুব অন্ধকার। শব্দটা শুনতে পাওয়া মাত্রই আমি ছুটে এসে দরজাটা খুলি। সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যায়। ভালো করে এদিক ওদিক দেখি, কেউ কোথাও নেই। চলুন তারানাথ বাবু, আজ আপনাকে এ বাড়ির চারিদিকটা ঘুরে দেখাই। সবই আজ ভগ্ন দশাগ্রস্ত। চলুন রওনা হওয়া যাক। বাড়ির পিছনে একটা বড় বাগান রয়েছে, সেখানে বড় বড় বৃক্ষ। সকালের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। বাগানে হঠাৎ ঘুরতে ঘুরতে একটা বাঁধানো বেদি চোখে পড়ে। আমি পরিতোষবাবুকে জিজ্ঞাসা করি, এটা কি? আমি ঠিক বলতে পারবো না, দাদু তৈরি করে গিয়েছিলেন, তবে পূজা অর্চনা এখানে করা হয় না। বাড়িটিকে ঘিরে আমার বেশ কিছু রহস্য মনে জট বাঁধছিল। বড়ই অস্বাভাবিক এই বাড়ি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘরে বিশ্রাম নিচ্ছি। যজ্ঞের কিছু বই পুঁথি আনুষাঙ্গিক সরঞ্জাম নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ দেখি বারান্দা দিয়ে একটা ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে ছুটতে চলে যাচ্ছে। মেয়েটার পিছনে এসে দেখি হঠাৎ মেয়েটা হরনাথ বাবুর সেই ঘরের সামনে গিয়ে মিলিয়ে গেল। একে একে এইবার দুই করতে পারছি।
হারাধন লাহিড়ির সাথে এই বাচ্চা মেয়েটির কোনো বিশেষ যোগসূত্র আছে। এছাড়াও পরিতোষের বোন মিনি হারিয়ে যাওয়া এও এক বড় রহস্য। পুনরায় আমি ঘরে ফিরে আসি। এই কিছুদিন ধরে বারবার একটা জিনিস লক্ষ্য করছি। আড়াল থেকে চাকর নব যেন নজর রাখছে সব সময়। হঠাৎ পরিতোষবাবুকে আমি কথাটা জানাই। বাড়ির চাকর নব দাদুর খুব কাছের মানুষ ছিলেন। আপনার যদি ওর প্রতি কোনো সন্দেহ জাগে তাহলে আপনি আপনার মতো প্রশ্ন করতে পারেন। অবশেষে চাকর নবর ঘরে গিয়ে পৌঁছই। শোনো, ইনি তোমাকে কিছু প্রশ্ন করবেন, তুমি সোজা উত্তর দেবে। আমি জানি না, আমার কোনো দোষ নেই। আমি বাড়ির চাকর, কর্তামশাইয়ের নুন খেয়েছি, তাই ওনার আদেশ আমাকে পালন করতে হতো। আমি জানতাম তুমি কিছু একটা জানো। সব খুলে বলো, তা না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। বলছি 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 আজ থেকে অনেক বছর আগের কথা। পরিতোষ দাদাবাবু, বাবা বিশ্বেশ্বর লাহিড়ী, তখন ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। মদ, নারী, জুয়া সবেতেই মগ্ন। তোমার লজ্জা করে না? তুমি এক গলা মদ খেয়ে এখন আমার কাছে এসেছো টাকা চাইতে? হ্যাঁ, না, লজ্জা করে না। এত টাকা নিয়ে কি তুমি স্বর্গে যাবে? আরে যা কিছু থাকবে সেই সবই তো আমার। সম্পত্তি তো আমার অনেক কিছুই ছিল, সবই তো বেচে দিয়ে তুমি নেশা করে বেড়াচ্ছ। তুমি মিথ্যে কথা বলছো। আমার কাছে খবর আছে, পাশের উত্তরের মাঠের জমি তুমি বিক্রি করেছো, অনেক মোহর পেয়েছো। সেগুলো কোথায় গেল? হ্যাঁ, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি যদি না বলো তাহলে আমি ঠিক খুঁজে বের করবই। আর তাছাড়া তুমি মরলে তো সেগুলো এমনি আমার হাতে আসবে। এই বলে বিশ্বেশ্বরবাবু ঘর থেকে চলে যায়। হ্যাঁ, ঈশ্বর, কি ছেলে মানুষ করেছি আমি। নব, শোন, আমার ছেলে যা শুরু করেছে তাতে এই সম্পত্তি আমি বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না। তুই জানিস তো আমি ব্রহ্ম পিশাচের ভক্ত। এর মাধ্যমেই আমি আমার কাজ হাসিল করব। কর্তামশাই ঠিক করেন যে তিনি তন্ত্র বলে তার সম্পত্তি রক্ষা করবেন। সেটা কিরকম? কর্তামশাই সেদিন আমাকে জানান, এই সম্পত্তি রক্ষা করব যখের ধনের মাধ্যমে। আমি ব্রহ্ম পিশাচ জাগাবো। একটা বাচ্চাকে ধন সম্পত্তি সহ জ্যান্ত পুঁততে হবে। সে পাহারা দেবে আমার সবকিছু। শুনে আমার সারা শরীর কাঁপতে থাকে। বাবু, এটা কি বলছেন? ঠিকই শুনেছিস। সেদিন বাবা, মায়ের চিঠি এসেছে। মা খুব অসুস্থ, আমাকে দেখতে চেয়েছেন। আমি একবার যেতে চাই, কাল সকালেই চলে আসব। হ্যাঁ বৌমা, তুমি যাও। দাদু ভাই আর মিনি আমার কাছেই থাকুক। সেদিন ছিল গ্রামের ঝুলের মেলা। পরিতোষ দাদাবাবু বন্ধুদের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিলেন, আর মিনি দিদি বাড়িতেই ছিল। আমি মেলা দেখতে যাব না? আমাকে নিয়ে চলো না। আমরাও যাব। আগে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? নব, মিনিকে তুই আমার ঘরে নিয়ে আয়। সন্ধেবেলায় মিনি দিদিকে কর্তামশাই ঘরে নিয়ে যায়। বাবু লাল বস্ত্র পরেছিলেন, কপালে লম্বা সিঁদুর। একটি আসনের সামনে রয়েছে একটা পাথরের মূর্তি। পিশাচরা জাগো, জাগো মুন্ডমালিনী, কাল রূপায় সংস্থিতা, দয়াল রূপায় পিশাচায় নমঃ। মিনিমা, তুমি সামনের আসনে এসে বসো তো দেখি। কর্তামশাই মিনিমার মাথায় ভালো করে তেল মাখিয়ে দেন।
তারপরে সেই চুল ভালো করে বেঁধে দেন, কপালে একটা বড় লাল টিপ এঁকে তার পা দুটো সযত্নে ধুয়ে দেন এবং সেই জল পান করেন। তারপর তিনি তন্ত্র শুরু করেন। বেশ কিছুক্ষণ তন্ত্র চলার পর, দাদু, আমাকে তো অনেক সাজিয়েছো, এবার যাব তো মেলাতে আমরা? হ্যাঁ, যাব তো। চলো এবার আমরা রওনা হই। কর্তামশাই আমাকে এবং মিনিকে নিয়ে বাড়ির পেছনের বাগানে চললেন। আমাকে আগেই বলেছিলেন একটা বিশাল সিন্দুক তৈরি করতে এবং ওই সিন্দুকের মাপের মাটি খুঁড়ে রাখতে। আমার জমানো সব ধন সম্পত্তি এই কাঠের বাক্সে রাখা আছে। যাও মিনিমা, তুমি এই বাক্সে বসো তো। এর ভেতরে বসবো? এর ভেতরে তো কি সব রাখা আছে? এসব তুমি পাহারা দেবে, তুমি বসো এর ভিতরে। এই নাও দুটো সন্দেশ আর এক ঘটি জল, এটা খাও। মনে রাখবে, তোমার দাদা যখন 25 বছর বয়স হবে তখন তোমার খিদে পাবে, আর সেই খিদেতেই তুমি উঠে আসবে। ততদিন এই সম্পত্তি তুমি পাহারা দেবে। শোনো, বিশ্বেশ্বর লাহিড়ীর একমাত্র পুত্র পরিতোষ লাহিড়ীর 25 বছর বয়স হলে এই সম্পত্তি তুমি তার হাতে তুলে দেবে। মিনি দিদি মিষ্টি দুটো মনের সুখে খেতে থাকে। তারপর হঠাৎ কর্তা ওই সিন্দুকের মুখ বন্ধ করে দেন। আমার খুব ভয় করছে। এটা বন্ধ করে দিলে কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। খুব অন্ধকার। আমার ভয় করছে। দাদু, দাদু, ও দাদু। কর্তামশাই হুকুম করেন সিন্দুকটা মাটির তলায় পুঁতে দেওয়ার জন্য। আস্তে আস্তে মিনিমায়ের গলাটাও থেমে যায়। তোমার লজ্জা করলো না? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। এই জন্যই দাদু বলতেন আমার জন্য সাম্রাজ্য রেখে গেছেন। শেষে এত নীচ একটা কাজ করতে দাদুর হাত কাঁপল না। দরজার বাইরে মৃণালিনী দেবী কখন সমস্ত কথাগুলো শুনছিলেন আমরা কেউ খেয়াল করিনি। মারে, তোকে এইভাবে শেষ করে দিল ওরা। হায় ঈশ্বর, আমি আমার সন্তানকে ধরে রাখতে পারিনি। হঠাৎ তীব্র ঝড় ওঠে, আকাশে চিরে বাজ পড়ে। প্রবল ঝড় বাড়িটিকে যেন ফেলে দেবে বলে মনে হচ্ছিল, আর সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বিদ্যুৎ যখন ফিরল, দেখি চাকর নব উধাও। ঘরে আমরা 3 জন, আমি, পরিতোষবাবু এবং মৃণালিনী দেবী। চাকরটা নিশ্চয়ই পালিয়েছে, যেভাবেই হোক ধরতেই হবে। কিছুক্ষণ পরেই নবচাকরের বিকট আওয়াজ, বাঁচাও, বাঁচাও, না না না, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। গলাটা আসছিল হারাধন বাবুর সেই ঘর থেকে। আমরা সকলে ছুটে গেলাম সেই ঘরের উদ্দেশ্যে। দরজা খুলেই যেটা দেখলাম, তাতে আমার শরীর দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। দেখি একটা ছোট বাচ্চা মেয়ে নবর মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর সে আমাদের দিকে একবার তাকালো, সাথে একটা হাসির ঝলক। তার সারা মুখ রক্তে মাখা, আলুথালু চুল, চোখে হিংস্রতা স্পষ্ট। খুব খিদে পেয়েছিল, কত বছর খাইনি। ওইটুকু খাবার আর জলে কি আমার হয়? আমি এবার মাংস খাবো, কাঁচা মাংস।
ওটা কি? মিনি কি করে ফিরে এলো? তারানাথ বাবু, কিছু একটা করুন। কিছুক্ষণের মধ্যেই মিনির অতৃপ্ত আত্মা বাতাসের সাথে বিলীন হয়ে যায়। সেই মুহূর্তে কি করব আমি বুঝতে পারছিলাম না। হাতের রুদ্রাক্ষ নিয়ে স্বয়ং দেবীর উদ্দেশ্যে ধ্যানে বসি। তারানাথ, ব্রহ্মপিশাচ জেগে উঠেছে। সে অতীব ভয়ঙ্কর। ব্রহ্মপিশাচ মিনির অতৃপ্ত আত্মার উপর ভর করে নিজের খিদে মেটাচ্ছে। যতক্ষণ না সেই সিন্ধুক উত্তরাধিকারী খুলছে, ততদিন এই ধ্বংসলীলা চলবে। ধ্যান ভাঙার পর মায়ের উদ্দেশ্যে প্রণাম করি। পরিতোষবাবু, মিনিকে আমাদের থামাতেই হবে, এবং আপনার দাদুর বুক পকেটে লেখা ধাঁধা এই চোখের ধন নির্দেশ করছে। চলুন, সেই সম্পত্তি আপনাকে উদ্ধার করতে হবে, না হলে যে হত্যা লীলা শুরু হয়েছে তা চলতেই থাকবে। অবশেষে আমরা বাড়ির পিছনের সেই বাঁধানো বেদির কাছে পৌঁছই। আমি আর পরিতোষবাবু বহু কষ্টে সেই বেদি ভেঙে মাটির তলা খুঁড়ে বিশাল একটা সিন্দুক আবিষ্কার করি। সেই সিন্দুক খোলা মাত্রই আমাদের সকলের চোখ ধাঁধিয়ে যায়। হাজার হাজার মোহর দামি রত্নে পরিপূর্ণ, এবং তার উপরে রয়েছে ছোট্ট মিনির কঙ্কাল। সাথে সাথেই আকাশ ফেটে এক হাসির আওয়াজ শুরু হয়। আমার খিদে পেয়েছে, আমি রক্ত খাবো, কাঁচা মাংস খাবো। দিবি না আমাকে? তারানাথ বাবু, এবার আমাদের কি করণীয়? এখনো কাজ শেষ হয়নি। আপনার দাদু মিনিকে সিন্ধুকে তন্ত্রবলে আটকে রেখেছিলেন। ঠিক ছিল আপনার 25 বছরের জন্মদিনে এই সিন্ধুক উনি আপনার হাতে তুলে দেবেন। তার আগেই তিনি পরলোক গমন করলেন। কিন্তু তারপর থেকেই মিনির অতৃপ্ত শরীর এবং ব্রহ্মপিশাচ উভয় খিদের জ্বালায় ছটফট করতে থাকে। আমাকে যজ্ঞের মাধ্যমে তাদের শান্ত করতে হবে। বলুন, কি করতে হবে? তাহলে তাড়াতাড়ি চলুন আপনার দাদুর সেই ঘরটিতে। আমি এবং পরিতোষবাবু খুব দ্রুত পায়ে হরনাথ বাবুর সেই ঘরে প্রবেশ করি। সামনে থাকা যে পাথরের মূর্তি এতদিন চিনতে অসুবিধে হচ্ছিল, সেটা যে ব্রহ্মপিশাচের মূর্তি সেটা বুঝতে আর বাকি রইল না। আমি যজ্ঞের সমস্ত আচার শুরু করলাম। ওং ব্রহ্মপিশাচ নিত্যমণ্ড ধ্বংসনাশিনী সৃষ্টিকারিণী বিনাশমুখে করাল বদনী কালো হাসিনী। হে ব্রহ্মপিশাচ, চোখের ধনের মালিক তার সমস্ত সম্পদ ফিরে পেয়েছে। আপনি এবার দয়া করে শান্ত হন। পরিতোষবাবু, এই ছোট্ট ধারালো খুর দিয়ে আপনি আপনার হাতের একটা আঙুল কেটে একটু রক্ত এই পাথরের মূর্তির উপর ঢালুন। আমার কথা মতো পরিতোষবাবু তাই করলেন, এবং যজ্ঞের কাজ সম্পন্ন হল। পুনরায় যখন আমরা সেই ধন সম্পদ ভর্তি সিন্ধুকের কাছে ফিরে এলাম, তখন বাইরের পরিবেশ শান্ত হয়ে গেছে। মৃণালিনী দেবী হাউ হাউ করে কেঁদে চলেছেন। ঠাকুর মশাই, আমার মিনি মায়ের আত্মা কি করে শান্তি পাবে? ও যে খুব কষ্ট পেয়ে মারা গেছে।
ও আমাদের কাউকে ক্ষমা করবে না। এই সিন্দুক তুলে নেওয়ার পর মিনির কঙ্কাল এই স্থানে পুনরায় পুঁতে মিনির নামে একটা বেদি প্রতিষ্ঠা করুন এবং তার শেষকৃত্য সম্পন্ন করুন। পরিতোষবাবু, আপনার ধন সম্পদ আপনি পেয়ে গেছেন, আমার কাজ শেষ। এই সম্পত্তিতে অনেক রক্ত, অনেক চোখের জল মিশে আছে। এই আমার সহ্য হবে না। সরকারি দপ্তরে চাকরি পেয়েছি, ভেবেই রেখেছিলাম মাকে নিয়ে কোয়ার্টারে চলে যাব। আর রইল বাকি সম্পত্তির কথা। কোনো একটা অনাথ আশ্রমে মিনির নামে দান করে যাব, যাতে ওদের মধ্যে আমার মিনি বেঁচে থাকে। পরিতোষবাবুর চিন্তা ভাবনাকে আমি সম্মান জানাই। অন্তত সেই বংশের পাপের বোঝা কিছুটা লাঘব হবে তার এই কৃতকর্মের দ্বারা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।